প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিএনএন বাংলা। ভোট গ্রহণ শেষ, এখন প্রার্থীদের ভাগ্য ইভিএম এ বন্দী। আর দেখা যাচ্ছে এরই মধ্যে বিভিন্ন এক্সিট পোল দেখতে পাচ্ছি আমরা, বিভিন্ন যে বুথ ফেরত সমীক্ষক বিভিন্ন সংস্থা, একাধিক সংস্থা করেছে, তাদের এক্সিট পোল চলে এসেছে এবং জানিয়ে গোটা রাজ্য জুড়ে একটা রাজনৈতিক দেখতে পাচ্ছি চাপানত তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এক্সিট পোল বিভিন্ন যে সংস্থাগুলো করেছে, তার মধ্যে অন্যতম পিপলস পালস। তারা দেখাচ্ছে যে তৃণমূল এবারে 177 থেকে 187টা আসন পাবে, বিজেপি 95 থেকে 110টি। অন্যদিকে চাণক্য স্ট্র্যাটেজি দেখাচ্ছে যে তৃণমূল তার উল্টো একেবারে দেখাচ্ছে, পিপল পালসের উল্টো দেখাচ্ছে চাণক্য স্ট্র্যাটেজি। তারা দেখাচ্ছে যে মাত্র 130 থেকে 140টি আসন তৃণমূল পাবে, 150 থেকে 160টা আসন বিজেপি পাবে। অন্যদিকে ম্যাট্রিজও দেখাচ্ছে তারা তৃণমূলকে 125 থেকে 140-এর মধ্যে রেখেছে। পি মার্ক তারা 118 থেকে 138 রেখেছে তৃণমূলকে। প্রজাপোল অ্যানালিসিস তারা আবার 85 থেকে 110 রেখেছে, এবং পোল ডায়েরি তারা আবার একদম কমিয়ে দিয়ে কার্যত 99 থেকে 127 তৃণমূল আসন পাচ্ছে এই রাজ্যে, এমনটাই তারা দেখিয়েছে। অর্থাৎ কোথাও দেখা যাচ্ছে এই যে একাধিক এক্সিট পোল, সেখানে দেখা যাচ্ছে যে আর প্রত্যাবর্তন নয়, এবার পরিবর্তন হতে চলেছে, এইরকম একটা ধারণা কিন্তু তৈরি হচ্ছে। তো এই গোটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। আজকে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন অধ্যাপক প্রিয়ঙ্কর দাস। তার সাথে আমরা কথা বলবো এবং বোঝার চেষ্টা করবো এক্সিট পোল সহ সামগ্রিক এই রাজ্য জুড়ে কেমন নির্বাচন হলো, যে বিষয়গুলো উঠে এসছে নির্বাচনে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। প্রথমেই আসবো প্রিয়ঙ্কর বাবু, এই এক্সিট পোল নিয়ে যেভাবে দেখানো হচ্ছে, একাধিক যারা বুথ ফেরত সমীক্ষা করেছেন তারা কার্যত বিজেপিকে এগিয়ে রেখেছে, তৃণমূলকে দেখানো হচ্ছে আর তারা ফিরছে না কার্যত। তো সেক্ষেত্রে আপনার কি মনে হয়, মানে এক্সিট পোল কতটা, আমরা দেখেছি যে এর আগেও কখনো এক্সিট পোল মিলেছে, কখনো আবার মেলেনি, এরকম একটা বিষয়, মানে এক্সিট পোল কার্যত এক্সাক্ট পোল নয়। আপনার কি মতামত? দেখো আসিফুল দা, একটা কথা বলি, বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল হিসেবে যেগুলো প্রকাশিত হচ্ছে সেগুলোকে একেবারে চূড়ান্ত হিসেবে ধরে নেওয়াটা কিন্তু মূর্খামির পরিচয়। কারণ আমরা যারা সমাজতাত্ত্বিক, যারা স্ট্র্যাটেজিক্যালি সবকিছুকে বিশ্লেষণ করি, বিভিন্ন রকম সমীক্ষা চালাই, তারা একটা পপুলেশন মানে হচ্ছে সামগ্রিক থেকে কিছু স্যাম্পেলকে কালেক্ট করি। এবার যখন আমি একটা ছোট ক্ষেত্রে গবেষণা চালাবো, ধরো 100 জন মানুষের উপর আমি একটা গবেষণা চালাচ্ছি, সেক্ষেত্রে 100 জন থেকে আমি 20 জনের একটা স্যাম্পেল কালেক্ট করতে পারি। কিন্তু যেখানে বিষয়টা হচ্ছে ভোট, এবং ভোট মানে একটা রাজ্যভিত্তিক বিধানসভা ভোট, যেখানে ভোটারের সংখ্যা প্রায় 6.5 কোটির ওপরে পৌঁছে গেছে, সেখান থেকে অল্প কিছু সংখ্যক স্যাম্পেলকে কালেক্ট করে, অল্প কিছু সংখ্যক নমুনা, যেটাকে স্যাম্পেলের বাংলাটা হচ্ছে নমুনাকে সংগ্রহ করে তাদের মতামতকে নিয়ে এইভাবে এক্সিট পোলের বিচার করাটা কিন্তু অত্যন্ত একটা ভ্রান্তিদায়ক ব্যাপার। সেক্ষেত্রে একটা 6 কোটি মানুষের মতামতকে একেবারে অল্প কিছু সংখ্যক মানুষের মধ্যে কিছু হাজার নমুনাকে সংগ্রহ করে সেখান থেকে 6 কোটি 6.5 কোটি মানুষ কিভাবে ভোট তারা নির্ধারণ করলেন, এই ব্যাপারটাকে কিন্তু কনক্লুশন ড্র করাটা একেবারেই ভ্রান্তিদায়ক এবং এটা একেবারেই উপযুক্ত নয়। ঠিক আছে? এবং একটা বৈজ্ঞানিক বিষয় হচ্ছে বলে রাখাটা ভালো, সেক্ষেত্রে যদি একটা সম্পূর্ণ চিত্র, এক্সিট পোলের সম্পূর্ণ পরিষ্কার চিত্র আমাদের কোনো জায়গা থেকে পেতে হতো, তাহলে কিন্তু নমুনাটাকে অনেক বেশি সংখ্যায় বাড়াতে হতো। এবং এই যে সংস্থাগুলো, যেগুলো কেন্দ্রে দিল্লির বিভিন্ন সংস্থা যারা নমুনা সমীক্ষা চালিয়েছেন, আমার তো মনে হয় না যে এরা কখনোই সেই 1 কোটি বা তার অধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছে তারা সমীক্ষাটা চালিয়েছে। তাদের স্যাম্পেল সাইজ কিন্তু অত্যন্ত দুর্বল এবং অত্যন্ত ছোট। এই দুর্বল এবং ছোট নমুনা বা স্যাম্পেল সাইজ থেকে কোনোভাবেই এক্সিট পোলের যে হিসাবটা বা চিত্রটা এই মুহূর্তে আপাতভাবে ফুটে উঠছে, এটা কিন্তু কখনোই সঠিক বলে আমার মনে হয়। কিন্তু দেখুন প্রিয়ঙ্কর বাবু, আমরা দেখেছি 2011 সালেও কিন্তু বুথ ফেরত সমীক্ষার সঙ্গে কার্যত হুবহু মিলে গিয়েছিল। সেখানে দেখানো হয়েছিল বাম শাসন শেষ হয়ে তৃণমূল ক্ষমতায় আসছে, সেটা একেবারে হুবহু মিলে গিয়ে 11 সালের পরে দেখা গেল তৃণমূল ক্ষমতায় আসবে। এবারে সেক্ষেত্রে 2011 সালে মানুষের যে বিভিন্ন মোটিভ বা মানুষের বিভিন্ন স্তর ভিত্তিক যে মোটিভ, আর 2026 সালে মানুষের স্তর ভিত্তিক মোটিভের মধ্যে কিন্তু অনেকাংশে পার্থক্য আছে। সেক্ষেত্রে তো এরকমও মনে হয়েছিল 2010 সালের বুকে যখন বামফ্রন্ট সরকার ব্রিগেড করেছিল, সেই ব্রিগেডে যে জনশুমারি হয়েছিল, সুনামি হয়েছিল, সেই সুনামির সাথে কিন্তু ভোটের যে প্রতিফলন সেটা কিন্তু একেবারেই মেলেনি। সেটা পুরো মানে একটা বিপরীতমুখী সম্পর্ক কিন্তু সেখানে ছিল। সেইভাবেও
একটা মানুষের ঢল দেখে বা একটা মিছিল দেখে একটা সিদ্ধান্ত ড্র করা বা সিদ্ধান্তে উপনীত হওয়া যে এটাই হবে, এটা কিন্তু একেবারেই সঠিক নয়। 2026 সালে বহু ভিত্তিক স্তর রয়েছে, মানুষের বহু স্তর রয়েছে, বিভিন্ন স্তরের মানুষের বিভিন্ন ধরনের ভোটের কিন্তু মতামত রয়েছে। সেক্ষেত্রে এরকমও দেখা গেছে যে হয়তো বাড়ির পুরুষেরা একটা দলকে ভোট দান করছে, বাড়ির মহিলাদের মতামত কিন্তু তার থেকে সম্পূর্ণ আলাদা। এইগুলোকে কিন্তু কোনোভাবেই ওই কিছু নমুনা সমীক্ষার মধ্যে দিয়ে একেবারেই তুলে আনা যায় না। আর নমুনা সমীক্ষার ব্যাপারটা অত্যন্ত ফাটকাবাজির মতো আমার যেটা মনে হয়। এই অল্প সংখ্যক নমুনাকে তুলে এনে সেখান থেকে এক্সিট পোল করা, এটা অত্যন্ত ফাটকাবাজির সাথে একেবারে মানে সমার্থক, আমি বলবো ফাটকাবাজির সমার্থক। 2011 সালে হয়তো যে নমুনাটা পাওয়া গেছিল সেই নমুনাটা একটা পূর্ণাঙ্গ নমুনা ছিল এবং সেখান থেকে যে ফলাফলটা এসেছিল সেটার সাথে সেটা মিলে গেছে। তাই বলে 2026-এও অল্প সংখ্যক নমুনার মতামতটাই যে মিলবে এই কথাটা কিন্তু একেবারেই পরিষ্কারভাবে বলা যাচ্ছে না। আচ্ছা, এইবারে 26-এর নির্বাচনে নানান ইস্যু কাজ করেছে, একেবারে বিভিন্ন প্রচারে দেখা গেছে রাজনৈতিক দলেরা বিভিন্ন ইস্যুকে সামনে রেখে তারা ভোটে প্রচার করেছে এবং সেই অনুযায়ী সাধারণ মানুষ বা বিশেষ করে যদি আমরা দেখি এই পশ্চিমবঙ্গে মানে অনেক ইস্যুতেই মানুষ ভোট দিয়েছে। তো যেটা আপনি বলছিলেন যে ভোট, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভোটের শতাংশ সেটাও কিন্তু অনেক গুণ বেড়েছে, যেটা এর আগে ইতিহাসে দেখা গেছে, ইতিহাসের পর স্বাধীনতার পর যেমনটা জানতে পারছি আমরা সবচেয়ে বেশি শতাংশ ভোট মানে করেছি, 90% উপরে ভোট। কিসের ইঙ্গিত বলে মনে হচ্ছে? দেখো, পরিষ্কার করে দুটো বিষয় বলা ভালো। আমরা যারা গ্রাউন্ড রিয়েলিটি চেক করি, মানুষের সাথে কথা বলি, মিশি এবং অনেকভাবে বিভিন্ন রকম ভাবে সমীকরণগুলোকে তৈরি করার চেষ্টা করি, আমার কাছে দুটো মুখ্যত কারণ আছে। দুটো মুখ্যত কারণ, প্রথম কারণ হচ্ছে হাসিবুলদা, আপনারা ভালো করে দেখবেন প্রথম পর্বের যে এসআইআর হয়েছিল, মানে আন্ডার অ্যাডজুডিকেশনের আগে যে এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছিল, সেই চূড়ান্ত তালিকার মধ্যে থেকে কিন্তু কিছু শিফটেড, কিছু ডিলিটেড এবং কিছু অ্যাবসেন্টি ভোটারের নাম কিন্তু বাদ চলে গেছিল এবং কিছু কিছু জায়গায় ডুপ্লিকেট ভোটার ছিল, সেই নামগুলো কিন্তু পরিষ্কারভাবে কাটছাট হয়েছে। সেই নাম কিন্তু 2024-এ কাটছাট হয়নি, কারণ আমরা পরিষ্কারভাবেই জানি যে এসআইআর কিন্তু 2025 থেকেই এসআইআর প্রক্রিয়াটা চালু হয়। সেক্ষেত্রে 2024 সালেও সেই এসআইআর প্রক্রিয়া সম্পাদিত হয়নি লোকসভা ইলেকশনের আগে, এবং 2021 সালে বিধানসভা ইলেকশনের আগেও কিন্তু এসআইআর প্রক্রিয়া সম্পাদিত হয়নি। তাহলে এসআইআর প্রক্রিয়ার হওয়ার সাথে সাথে শিফটেড, ডিলিটেড এবং অ্যাবসেন্টি এবং কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে ডুপ্লিকেট, এই একটা বিরাট সংখ্যা কিন্তু ভোটারের নাম কিন্তু পরিশুদ্ধকরণ হয়েছে এবং এটা কিন্তু বাদ দিয়েছে। তো যথারীতি সেই ভোটারদের নামগুলো এতদিন পর্যন্ত যখন ইলেকটোরালে ছিল, তার মানে যথারীতি ইলেকটোরালের সাইজটা অনেকটা বড় ছিল। 100 জন মানুষের মধ্যে 60 জন, 20 জন, আমি ধরে নিলাম একটা উদাহরণ হিসেবে আমি দিচ্ছি, প্রয়োগ করছি, 20 জন মানুষের নাম হচ্ছে শিফটেড, ডিলিটেড এবং ডুপ্লিকেটের খাতায় আছে এবং সেই 80 জনের মধ্যে থেকে 60 জন ভোট দিতে গেল। তো শতাংশটা খুব সামান্যভাবেই স্বাভাবিকভাবেই দাঁড়াচ্ছে যে 60% ভোটার কিন্তু ভোট দিয়েছে। কিন্তু যখন এই এসআইআর প্রক্রিয়ার ফলে, মানে প্রথম পর্বের এসআইআর প্রক্রিয়ার ফলে যখন এই 20 জনের নাম বাদ চলে গেল, শিফটেড, ডিলিটেড এবং যারা অ্যাবসেন্টি ছিল তাদের নাম যখন বাদ চলে গেল, তখন কিন্তু শতাংশের হিসাবটা সেই 80-র মধ্যে থেকে হবে। তার মানে 100-র মধ্যে 60-এর শতাংশ পার্সেন্টেজ যতটা না বেশি হবে, তার থেকে 80-র মধ্যে 60-এর পার্সেন্টেজটা কিন্তু অপেক্ষাকৃত অনেক বেশি হবে। এটা অত্যন্ত সহজ একটা অঙ্ক, এটা সকলের কাছে পরিষ্কার। দ্বিতীয় যে মুখ্য কারণটা আমি পরিষ্কারভাবে ব্যক্ত করতে চাই, আমার নিজের কর্মক্ষেত্র হচ্ছে মুর্শিদাবাদ, এবং মুর্শিদাবাদের বহু মানুষের সাথে যারা বাইরে কাজ করতে যান বা এখনো এই মুহূর্তে বাইরে কাজ করতে গেছেন, আছেন এই মুহূর্তে যারা ভোট দিতে এসেছেন, তাদের সাথে আমার একান্তভাবে কথা হয়েছে, ব্যক্তিগতভাবে সংযোগ হয়েছে। সেখানে আমি পরিষ্কার লক্ষ্য করেছি এই ভোট প্রক্রিয়াকে নিয়ে তাদের মধ্যে একটা উদ্বেগ, একটা ভয় বাতাবরণ কিন্তু সাংঘাতিকভাবে কাজ করেছে। এবং আমার কাছে এরকম উদাহরণও আছে, আমি মানুষের সাথে যখন ইন্টারভিউ করেছি, কথা বলেছি, সাক্ষাৎকার গ্রহণ করেছি, তখন তারা আমাকে বলেছে যে সেখানে মুর্শিদাবাদে আপনারা প্রত্যেকে জানেন 23 তারিখ ভোট ছিল, বহু পরিযায়ী শ্রমিক কিন্তু 21 তারিখ 22 তারিখ ভিন্ন রাজ্য থেকে বা ভিন্ন জেলা থেকে যেখানে তারা কাজ করতে যায় আমাদের এই রাজ্যের মধ্যেই, সেখান থেকে তারা ব্যাক করেছে। এবং চেন্নাই থেকে বহু একদল পরিযায়ী শ্রমিকের সাথে আমার আলাপ হয়েছিল, যারা চেন্নাই থেকে ফ্লাইটের টিকিট করে, অত্যন্ত অর্থবহুল সেই ফ্লাইটের টিকিট করে কিন্তু তারা ব্যাক করেছে 21 তারিখ এবং তারা ভোটটাকে প্রয়োগ করেছে। এবং তাদেরকে যখন আমি প্রশ্ন করেছি যে তোমাদের এই ভোট দেওয়ার এত দূর থেকে আবার ফিরে এসে ভোট দেওয়ার কারণটা কি, তখন তারা পরিষ্কারভাবে বলেছে যে এইবার ভোট না দিলে তো আমাদের মানে ভোটার নাম থেকেই আমাদের নামগুলো, মানে ভোটার ইলেকটোরাল রোল থেকে আমাদের নাম বাদ চলে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি, কারণ আমাদের প্রচুর পরিবার পরিজন আত্মীয় স্বজনের নাম বাদ চলে গেছে। এই ভয়টা কিন্তু, এই উদ্বেগটা কিন্তু কাজ করেছে। এবং এই উদ্বেগের পিছনে তো রাজনৈতিক সমীকরণ অবশ্যই আছে, কারণ আমরা দেখেছি যে একাধিকবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই ডিলিটেডের কথা, ডিপোর্টের কথা, ডিলিটেডের কথা, এই কথা কিন্তু বারবার, ডিটেক্ট, ডিপোর্ট অ্যান্ড ডিলিট, এই কথা কিন্তু বারে বারে বলেছে।
সেই ভয়টা তো সাধারণ মানুষের মধ্যে কাজ করেছে, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে বিভিন্ন রাজনৈতিক সভা থেকে এই বার্তা ছড়িয়ে দিয়েছে, সেই ভয়টা তার কাজ মানে করেছে। সেই কারণেই এত শতাংশ একদম সবাই মানে ভোটটা দিতে চেয়েছে, মানে একদম ভোট যাতে না মিস হয় সেটা সবাই পরিষ্কার পরিষ্কার। এবং এই কাগজ নিয়ে মানে নথি নিয়ে মানুষের যে কি ভয়, যেটা আমরা জানি যে ভোটার ইনফরমেশন স্লিপ যেটা বিএলওরা বাড়ি বাড়ি দিয়ে এসছে, ভোট দেওয়ার পরও সেই কাগজটাকে সংরক্ষিত করে মানুষ রেখে দিতে চাইছে। তোমরা নিশ্চয়ই খবরে পড়েছো বা জানো ভালো করে, সেটাকে মানুষ ল্যামিনেট করে পর্যন্ত রেখে দিয়েছে। তার মানে তো নথিকে নিয়ে মানুষের যে একটা সাংঘাতিক রকম প্রয়োজনীয়তা, সেই এবং ভয় কেন্দ্রিক প্রয়োজনীয়তা সেটা কিন্তু দেখা গেছে এই 26-এ, যেটা বিরল। এর আগে কোনোদিন কোনো ইলেকশনে, স্বাধীনতার পরবর্তী কোনো ইলেকশনে এই ধরনের ভয়ের পরিমণ্ডলের মধ্যে কিন্তু মানুষ ভোট দেয়নি। আর ইলেকশনকে নিয়ে একটা কথা হলো, শান্তিপূর্ণ ইলেকশনের কথা বারে বারে উঠছে। আমি একটা কথা পরিষ্কার বলতে চাই, এই ইলেকশনকে কি পুরোটাই 100% শান্তিপূর্ণ বলা যাবে? কারণ খুব ভালো করে যদি আমি দেখি, ইলেকশন মানে কিন্তু 23 আর 29 নয়, দুদিন ভোট হয়েছে, শান্তিপূর্ণ হয়েছে, আপেক্ষিকভাবে শান্তিপূর্ণ মনে হচ্ছে। কারণ আমরা কিন্তু জানি যে উলুবেড়িয়াতে একজন 84 বছরের বৃদ্ধর কিন্তু মৃত্যু হয়েছে, যেখানে পরিষ্কার সেখানে বৃদ্ধর পরিবার দাবি করেছে যে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জের ফলে কিন্তু, এবং কেন্দ্রীয় বাহিনী তাকে অত্যন্ত হ্যারাস করেছিল, লাঠিচার্জ করেছিল, তারপরে বুথ থেকে ফিরে এসেই তার কিন্তু মৃত্যু হয়েছে। অস্বাভাবিক রকম মৃত্যুর ঘটনা আমরা দেখেছি। সেটা 3 বছরের কমিশন দিয়েছে, তারা সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনেছে, দেখিয়েছে যে একদম অসুস্থতার কারণে হয়েছে। অসুস্থতার কারণে হয়েছে, কিন্তু তার মধ্যে যে ট্রমাটা তৈরি করেছিল, সেই ট্রমাটাকে তো আমরা অস্বীকার করতে পারি না। আর দ্বিতীয় যে কথাটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই ভোট প্রক্রিয়া কিন্তু শুধু এই 23 আর 29-এর নয়, এই ভোট প্রক্রিয়ার আগের থেকে নির্বাচন কমিশন দ্বারা যে এসআইআর প্রক্রিয়া চলছে, এই এসআইআর প্রক্রিয়া যে প্রচুর মানুষ আত্মহত্যা করেছে, প্রচুর মানুষের মৃত্যু হয়েছে, মানুষকে যে সাংঘাতিকভাবে মানুষের শারীরিক অক্ষমতাগুলোকে উপেক্ষা করে মানুষ যে লাইনে দাঁড়িয়েছে, আমরা কোথাও 90-এর ঊর্ধ্ব বৃদ্ধ মাকে দেখেছি লাইনে দাঁড়িয়ে যেতে, আমরা শারীরিকভাবে ইনফার্ম, শারীরিকভাবে অত্যন্ত মানে অচল মানুষকেও দেখেছি ভোটের তাদের নাম তোলার ক্ষেত্রে লাইনে দাঁড়াতে। এই মানুষের যে হ্যারাসমেন্ট, মানুষের যে হেনস্থা, এটাও কিন্তু এই গোটাটাই কিন্তু ভোট প্রক্রিয়ার মধ্যে আসবে। সেদিক থেকে ভোট প্রক্রিয়া যে 100% শান্তিপূর্ণভাবে হয়েছে, এই সিদ্ধান্তে কিন্তু আমি অন্তত আসতে পারবো। এবারে আমরা এই বিষয়গুলো রাজ্য লেভেলে আমরা আলোচনা করলাম। এবারে যেহেতু তুমি হুগলির কথা বললে, এবং হুগলির চণ্ডীতলা বিধানসভায় তোমার স্থানীয় বাসিন্দা এখানকার, চণ্ডীতলায় যদি আমরা দেখি, আমরা এক্সিট পোল দেখছিলাম, এক্সিট পোলে তো সামগ্রিকভাবে দেখাচ্ছিল, আমরা যদিও ডিএনএ মালার পক্ষ থেকে কোনো এক্সিট পোল করিনি, তবে আমরা কিছু পোল দিয়েছিলাম সারা রাজ্যব্যাপী কি ক্ষমতায় আসতে পারে, বা সেখানে দেখা যাচ্ছে দুদিন আগে যে পোস্ট আমরা করেছিলাম, সেখানে 26-এ আপনি কোন দলকে ক্ষমতায় আনতে চান, সেখানে দেখা যাচ্ছে কার্যত হাড্ডাহাড্ডি লড়াই, তৃণমূল এবং বিজেপি। সেখানে দেখা যাচ্ছে হাড্ডাহাড্ডি, মানে 33% করে তাদেরকে যারা ভোট দিয়েছে এখনো পর্যন্ত এই পোলে, তারা সেই মতামত জ্ঞাপন করেছে। প্রায় 11,000 দেখতে পাচ্ছ মানুষ সেখানে ভোট দিয়েছে। তো তোমার কি মনে হয়, যে সংখ্যা বিভিন্ন এক্সিট পোল বা যে সমস্ত দেখা গেল বিভিন্ন যারা বুথ সমীক্ষা করছে তাদের দেখে, এবং আমাদের ডিএনএন বাংলার যে পোল আমরা দিয়েছিলাম, কোনো সমীক্ষা আমরা করিনি, সেখানেও দেখা যাচ্ছে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরিস্থিতি, তোমার কি মনে হয়? দেখো হাসিবুল্লাহ, আমি তোমাদের অত্যন্ত টেকনিক্যাল একটা কথা বলি। সেটা হচ্ছে যে তোমাদের পোল এসছে ডিএনএন বাংলার, আমিও লক্ষ্য করছি 2-3 দিন ধরে এটা চলছে, আমিও সেখানে একটা জায়গায় ভোট দিলাম, দিয়ে দেখলাম যে কি হচ্ছে। মজার ব্যাপার হচ্ছে, এই তোমাদের পোলের অনেক আগের থেকেই, প্রায় 1-1.5 মাস আগের থেকেই বিভিন্ন ধরনের, মানে যেই নামগুলো খুব একটা শুনি না আমরা, এরকম সংস্থা কিন্তু ইউটিউবে এবং ফেসবুকে কিন্তু পোল চালাচ্ছে। এবং অদ্ভুতভাবে যে কটা পোল আসছে, যখন আমি সেখানে আমার ভোটটাকে কাস্ট করছি, দেখছি তৃণমূল কংগ্রেসকে একেবারে 30-এর নিচে নামিয়ে দেওয়া হচ্ছে শতাংশের বিচারে, আর বিজেপিকে সেখানে 80-85-র ওপরে উঠিয়ে দেওয়া কিন্তু হচ্ছে। এবং বিধানসভা ভিত্তিক পোলগুলো হচ্ছে কোনো কোনো জায়গায়, আর সব বিধানসভাতে একই ফলাফল আমরা পাচ্ছি। মানে সেখানে বিজেপিকে বিপুল ভোটে জয়ের সম্ভাবনা জয়যুক্ত করে দেখানো হচ্ছে, আর তৃণমূলকে একেবারে নিচের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তো আমার খুব ভেবে অবাক লাগলো যে এটা কিভাবে হচ্ছে। তখন আমি বিভিন্ন রকম সোর্স ঘাঁটলাম, এবং আমার যারা স্ট্যাটিস্টিক্সের বন্ধু বান্ধব রয়েছে, যারা অনেক অধ্যাপনা করে, অনেক স্ট্যাটিস্টিক্স ঘাটছে এই মুহূর্তে, তাদের সাথে আমি কথা বললাম। তারা আমাকে পরিষ্কার একটা কথা বললো, এবং সেটা অত্যন্ত বাস্তবিক। বিজেপির আইটি সেল কিন্তু, মনে রাখতে হবে হাসিবুলদা, বিজেপির আইটি সেল কিন্তু অত্যন্ত স্ট্রং, এবং বিজেপির আইটি সেলে লাখো লাখো ছেলে মেয়েকে তারা সারাদিন বসিয়ে রেখে দিয়েছে। এবং এই যে তুমি জেনে অবাক হবে যে তুমি এই যে পোলটাকে ছেড়ে দিয়েছো, এবং সেখানে যে 11,000 তুমি বললে যে ভোট কাস্ট হয়েছে, এই 11,000-এর মধ্যে তুমি দেখবে হয়তো 10,000-এর ওপর এই বিজেপির আইটি সেলের ছেলেমেয়েরা এখানে এসে ভোট দিয়ে গেছে। আর সাধারণ যে মানুষ, নিরপেক্ষ মানুষের মতামত কিন্তু হয়তো 1000 কি 500 হবে।
এবং বিজেপি এই গোটা আইটি সেলে একটা আধিপত্য বিস্তার করেছে এবং বিজেপির কাছে প্রচুর টাকা, তারা কেন্দ্রীয়ভাবে অত্যন্ত মজবুত তাদের আইটি সেল এবং রাজ্যভিত্তিকভাবেও মজবুত অত্যন্ত তাদের আইটি সেল, এবং আইটি সেল এই ফলস প্রোপাগান্ডাগুলো কিন্তু চালায়। এবং এটা শুধু আজকেও নয়, 4 তারিখের পরেও তুমি যদি এরকম একটা যাও যে 2029 সালে কে ক্ষমতায় আসতে চলেছে বা 42টার মধ্যে কতগুলো আসন বিজেপি এবং তৃণমূল পাবে, সেখানেও তুমি দেখবে যে 41টা আসন বিজেপির দিকে দেখাচ্ছে, কারণ বিজেপির সেই আইটি সেলের ছেলেমেয়েরা বসে বসে এই প্রোপাগান্ডাগুলো কিন্তু চালাচ্ছে এবং এই কাজগুলো অ্যাক্টিভিটিস গুলো কিন্তু করছে। এই অ্যাক্টিভিটিস গুলোর সাথে কিন্তু সাধারণ মানুষের যে পোলিং বা সাধারণ মানুষের যে মতামত, তার কিন্তু দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই, কোনো মিল নেই। এটা কিন্তু অত্যন্ত পরিষ্কার আমার কাছে। তোমার মনে কি মনে হয় আসন কটা পেতে পারে তৃণমূল? মানে জেলার থেকে ওভারঅল দেখো, আমি খুবই নিরপেক্ষভাবে বলবো যে তৃণমূল কংগ্রেস অতি অবশ্যই 200-র ওপর পাবে এবং সেই সংখ্যাটা খুব বেশি হলে 220ও ছাপিয়ে যেতে পারে। কারণ আমি নিজে যেহেতু মুর্শিদাবাদের ভোটটাকে মানে নিজে প্রত্যক্ষ করেছি, সেই ভোটটাকে সেখানে দেখেছি যে মানুষ কি ভয়ের পরিবেশের মধ্যে আছে এবং মানুষ এই বিজেপিকে জবাব দেওয়ার জন্য একেবারে মানে সাংগঠনিকভাবে যেরকম প্রস্তুত, মানসিকভাবে প্রস্তুত, পারিবারিকভাবে প্রস্তুত মানুষ। এবং কিছু কিছু জেলায় তো তৃণমূল আগের থেকে অত্যন্ত ভালো ফল করবে এবং এক্ষেত্রে আমি পূর্ব মেদিনীপুর জেলার কথা বলতে পারি। পূর্ব মেদিনীপুর জেলা কিন্তু লোকসভা ভিত্তিকভাবে এবং 2021-এর বিধানসভা ভিত্তিকভাবে যে ফলাফল করেছিল তার থেকেও ভালো ফলাফল কিন্তু তৃণমূল কংগ্রেস লাভ করবে। আচ্ছা, ঠিক আছে। এবারে আমরা যেটা আসবো চণ্ডীতলা বিধানসভা নিয়ে কথা বলবো। এটা তো গেল ওভারঅল এক্সিট পোলে কি হতে পারে সে তার একটা পরিসংখ্যান বা একটা আভাস আমরা তোলার চেষ্টা করলাম। আমরা আরেকটা পোল দিয়েছিলাম যে এই চণ্ডীতলা বিধানসভায় মানে দুটো পোল দিয়েছিলাম, একটা হচ্ছে ভোট গ্রহণের আগে সেখানে কোন প্রার্থীকে এগিয়ে রাখবেন, সেখানে দেখা গেছে কার্যকর তৃণমূল প্রার্থী থেকে বিজেপি প্রার্থীকে এগিয়ে রাখা হয়েছে, যেটা বলছিলেন আইটি সেলের কারসাজি হতে পারে। তারপর আজকেও আমরা সকালে একটা পোস্ট করেছিলাম যে এক্সিট পোল মানে ভোট দেওয়ার পরে আপনাদের মতামত কি, এই চণ্ডীতলা বিধানসভায় কোন প্রার্থী জিততে পারে, তৃণমূলের প্রার্থী না বিজেপি না সিপিএম না কংগ্রেস। সেখানে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন 7 ঘন্টা হয়েছে পোলটা, সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 39% বিজেপির প্রার্থী দেবাশিস মুখোপাধ্যায়, তাকে ভোট দেওয়া হয়েছে। অন্যদিকে 29% ভোট দেখা যাচ্ছে পাচ্ছেন তৃণমূলের প্রার্থী সাথী খন্দকার। এই বিষয়টাকে কিভাবে দেখছো, মানে চণ্ডীতলাতে কি হতে চলেছে ফলাফল? দেখো, চণ্ডীতলা আমি খুব পরিষ্কারভাবে বলছি যে চণ্ডীতলায় বিপুল মার্জিনে, বিপুল ব্যবধানে কিন্তু সাথী খন্দকার আবার আসতে চলেছে, এটা কিন্তু অত্যন্ত পরিষ্কার। কেন বলছি তুমি এই কথা? হ্যাঁ, কেন বলছি আমি এই কথা, সেক্ষেত্রে হচ্ছে চণ্ডীতলার যে মাটি, এটা তৃণমূলের একেবারে উর্বর মাটি এবং তুমি নিশ্চয়ই 29 তারিখ যখন ভোট হলো, আমরা তো এক্সিট পোল নিয়ে কথাবার্তা বলছি, তাই আমার বলতে কোনো দ্বিধা নেই। চণ্ডীতলা যখন ভোট হলো, তুমি নিশ্চয়ই প্রত্যেকটা বুথে বুথে ঘুরেছো, নিশ্চয়ই কিছু বুথে অন্তত 50% বুথে তুমি কভার করেছো এবং ক্যাম্পগুলোতেও ঘুরেছো। আমি নিজেও আমার ওয়ার্ডের ক্যাম্পে আমি কিছু কিছু সময় গেছি, আমি নিজেও সাধারণ ভোটদাতা হিসেবেই আমি সেখানে গেছি। আমি দেখেছি যে বিজেপির ক্যাম্পে যারা বসে আছে, যে মুখগুলোকে আমি দেখলাম, সেই মুখগুলো একেবারেই আমার পরিচিত মুখ নয়, মানে পরিচিত মানে রাজনৈতিকভাবে পরিচিত মুখ নয়। আচ্ছা, ওয়ার্ডে হয়তো তারা আসে, কিন্তু কেউই তারা সাংগঠনিকভাবে বিজেপির লোক নয়, ফ্লোটেড তারা। আজকে হয়তো বিজেপিতে আছে, পরবর্তী সময় আবার থাকবে না, পরবর্তী সময় তারা রাজনীতি থেকে তারা অবসর নেবে, আবার হয়তো 2029-এ প্রয়োজন হবে বিজেপি তাদের ডেকে আনবে। কিন্তু তৃণমূলের পঞ্চায়েত স্তর বলো বা তুমি পৌরসভা ভিত্তিক স্তর বলো, এখানে তৃণমূলের মাটি কিন্তু অত্যন্ত শক্ত, অত্যন্ত নিপুণ, সংগঠন অত্যন্ত মজবুত সংগঠন। তার সাথে হচ্ছে এটা যেহেতু বিধানসভা ভিত্তিক ভোট, সেক্ষেত্রে হচ্ছে সরকারি যে প্রকল্পগুলো, এই প্রকল্পগুলোর যে ফলাফল সেটা তো অত্যন্ত প্রভাব বিস্তার করবে। এরকম বিবিধ কারণ আছে, কিন্তু দুটো মুখ্যত কারণের জন্য আমি এই মুহূর্তে অত্যন্ত দৃঢ়ভাবে বলতে পারি দর্শকদেরকে যে তৃণমূল সরকার এবং সাথী খন্দকার পুনরায় আবার চণ্ডীতলার মাটিতে আসছেন এবং চণ্ডীতলার পুনরায় আবার বিধায়ক হচ্ছেন। প্রথম কথা হচ্ছে যে বিজেপির সাংগঠনিক দুর্বলতা, অত্যন্ত সাংগঠনিক দুর্বলতা, এবং আর সব থেকে বড় কথা, তোমাদের খবরের মধ্যে দিয়ে আমি জানতে পেরেছিলাম যে যখন বিজেপির প্রার্থীর নাম ডিক্লেয়ার হলো, সেক্ষেত্রে তো বিজেপি নিজেদের মধ্যেই একটা ভাঙনের ইঙ্গিত সেখানে দেখা যাচ্ছে।
এবং সেই ভাঙনের মানে ইঙ্গিত এই ভোটে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব কাজ করেছে। অবশ্যই গোষ্ঠীদ্বন্দ্ব কাজ করেছে। গোষ্ঠীদ্বন্দ্ব যদি না কাজ করতো তাহলে সাংগঠনিকভাবে বিজেপি কিন্তু অনেকটাই কংক্রিটেড হতো। সেই কংক্রিট সাংগঠনিক ভিত্তিতে কিন্তু বিজেপির মধ্যে আমরা দেখতে পাই। সেক্ষেত্রে তো আমরা বলতে পারি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এই ভোটে ফ্যাক্টর হতে পারে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যেটা মানে গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপারটা আমরা দেখলাম যে তুমি তারা বলছো গোষ্ঠীদ্বন্দ্ব, কিন্তু সামনে আসেনি। দেখো সেটা সামনে আসেনি, প্রচারে আসেনি। কোনো ব্যক্তি মানুষের কথা তুমি যদি বলো, তিনি কিন্তু তৃণমূলের সাথে গভীরভাবে সংশ্লিষ্ট। তিনি হয়তো তাকে দল কর্তৃক হয়তো নির্দেশিকা ছিল, তাকে অন্য জায়গায় প্রচারের জন্য তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এইটার মধ্যে মানে এইটা দিয়ে পুরো গোটা বিধানসভাটাকে বিচার করাটা উপযুক্ত হবে না। এবং আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ব্যক্তি অসন্তোষ থাকতেই পারে, কিন্তু দলের সংগঠন এতটাই তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে মজবুত, স্থানীয় যারা কর্মী তাদের মধ্যে তৃণমূলের প্রতি যে এতটা অনুরাগ, তাদের যে তৃণমূলের প্রতি দলের প্রতি যে তাদের যে নিবেদন, সেই নিবেদন অনুরাগ এতটাই মজবুত যে সেই জায়গাটা ব্যক্তি অসন্তোষকে ছাপিয়ে গেছে। তুমি আজকে দলের কোনো সাধারণ কর্মীকে প্রশ্ন করো যে সাথী খন্দকার যখন টিকিট পেয়েছিলেন তখন কি আপনাদের মধ্যে কোনো বিরাগ তৈরি হয়েছিল? কেউ বলবে না বিরাগ তৈরি। তুমি ক্যামেরার সামনে নয়, তুমি ক্যামেরাকে সাইডে রেখে তুমি তাকে নির্জনে নির্ভীতে গিয়ে একান্তে জিজ্ঞেস করো, সেই কথাই কিন্তু বলবে। এটা কিন্তু দলের প্রতি তার যে ভালোবাসা, তার যে অনুরাগ, সেইটাকে কিন্তু আচ্ছা, যদি আমরা প্রস্তুত যাই 2021 সালে তৃণমূলের প্রার্থী আমরা দেখেছি সাথী খন্দকার প্রায় 41,000-এর উপরে ভোটে জিতেছিলেন এই চণ্ডীতলা থেকে। তারপর লোকসভা নির্বাচন গেছে, লোকসভা নির্বাচনে আমরা দেখেছি মার্জিন কমে গেছে তৃণমূলের 25,000-এর একটু বেশি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই ভোটে জয়ী হয়েছিলেন। তারপরে এসআইআর হলো, এসআইআর দেখা যাচ্ছে এই চণ্ডীতলা বিধানসভা থেকে প্রায় 29,000-এরও বেশি ভোট নাম ডিলিট হয়ে গেল, মানে বাতিলের খাতায় নাম চলে গেল। এরপর দেখা যাচ্ছে তার মধ্যে আবার বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে, কংগ্রেস প্রার্থী দিয়েছে, সিপিএম প্রার্থী দিয়ে আবার আইএসএফের সঙ্গে জোট করেছে। সেক্ষেত্রে মার্জিন যেভাবে কমছে লোকসভার নিরিখে যদি আমরা দেখি, চণ্ডীতলা বিধানসভায় তাহলে কি করে বলছো তুমি সাথী খন্দকার জিতবে? দেখো আমি পরিষ্কার কথা বলি, তুমি যে 29,000-এর নামটা বললে এটা কিন্তু তোমাকে মেনশন করে দিতে হবে। 29,000 হচ্ছে দুটো ধাপ মিলিয়ে। এসআইআর এর প্রথম ধাপ, মানে যে ধাপের মধ্যে মানে ডিলিটেড, শিফটেড এই ভোটারটাও ছিল, এই ভোটারটা কিন্তু তারা 2024-এও ভোটটা দেয়নি, কারণ অলরেডি তারা শিফটেড ভোটার, অথবা তারা ডিলিটেড ভোটার, অথবা তারা অ্যাবসেন্টি ভোটার, অথবা তারা ডুপ্লিকেট ভোটার। এই ভোটাররা কিন্তু, এই ভোটারদের উপস্থিতিটা কিন্তু 2024-এ ছিল না বা 2021-এ ছিল না। সেই ভোট পার্সেন্টেজটাকে বাদ দিয়ে তোমাকে ক্যালকুলেশনটুকু চালাতে হবে। এইবারে গল্প হচ্ছে যে সিপিএম এর যে অন্তঃসার শূন্যতা, সেই জায়গাটা কিন্তু মানুষ বুঝে গেছে। সিপিএম এর যারা পুরনো ভোটার, তারা তো সেই ভোটটা তো 2021-এ আমরা অনেকটাই দেখেছি যে বিজেপিতে সুইং করে গেছিল। এইবারে সিপিএম এর যারা মূল ভোটার যারা রয়েছে, সেই ভোটটা কিন্তু সিপিএম এর মধ্যেই থাকবে, ব্যাক করবে। মানে যেটা অভিযোগ করছিল, যেটা আমি অভিযোগ করেছিলাম, এবং এবং এখানে প্রশ্নটা হচ্ছে যে তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে ব্যাকটা তাহলে কোন অদৃশ্য জাদু বলে সেই ব্যাকটা করবে। উত্তরটা হচ্ছে একটাই, সিপিএম এবং কংগ্রেসের যে জোট, সেই জোটটাকে কংগ্রেস এবং সিপিএম এর যারা সাধারণ স্তরের কর্মী, যারা সমর্থক, যারা দলের কর্মী ছিল, তারা কিন্তু এই জোটটাকে মেনে নিতে পারেনি। সেক্ষেত্রে তাদের ভোটটা কিন্তু বিজেপিতে সুইং করে চলে গেছিল। মানে সিপিএম এর ভোট সিপিএম এ ফেরা বা কংগ্রেসের ভোট কংগ্রেসে ফেরা, এটা কিন্তু তৃণমূলের জন্য একটা সদর্থক পদক্ষেপ, কারণ সেই ভোটটা কিন্তু বিজেপি থেকে কেটে আবার সিপিএম এ ব্যাক করছে, বিজেপি থেকে কেটে আবার কংগ্রেসে ব্যাক করছে। আমি কিন্তু এরকম প্রচুর উদাহরণ তোমাকে বলে দিতে পারি যেখানে কিন্তু কংগ্রেস দ্বিতীয় স্থানে উঠে আসবে, বিশেষ করে মুর্শিদাবাদের অনেকগুলো জায়গায় বিধানসভাতে, বিধানসভা কেন্দ্রতে সিপিএম এবং কংগ্রেস দ্বিতীয় স্থানে উঠে আসবে, বিজেপি কিন্তু সেখানে তৃতীয় স্থানে চলে যাবে। এবং তুমি পরিষ্কারভাবে 4 তারিখ এটা মিলিয়ে নিও, আমার কথার সাথে তুমি একমত হবে। 4 তারিখের পরে বিজেপি থেকে একটা বৃহৎ সংখ্যক ভোটার কিন্তু এই বছর তাদের ভোটটাকে আবার কংগ্রেস এবং সিপিএম এ ফিরিয়ে দিচ্ছে। সেইটা কিন্তু তৃণমূলের জন্য, তৃণমূলের জয় ব্যবধানকে আরো বাড়িয়ে দেবে, একেবারে বাড়তি অ্যাডভান্টেজ। কেন তারা ফিরলো হচ্ছে এই যে বিজেপির যে জুমলা, কথা দিয়ে কথা না রাখার যে একটা তাদের কার্যক্রিয়া,
মিথ্যা প্রতিশ্রুতি, এইগুলো থেকে কিন্তু ভোটাররা মুখ ফিরিয়ে নিয়েছে। এবং এসআইআর প্রক্রিয়ার ফলে গ্রামে গঞ্জের প্রচুর মানুষজন কিন্তু অসন্তুষ্ট। এবং আমার মনে রাখতে হবে যে প্রচুর সংখ্যালঘু মানুষের নাম কিন্তু আমাদের এই হুগলি জেলা, এই চণ্ডীতলা থেকেও বাদ গেছে, প্রচুর সংখ্যালঘু মানুষের নাম। সেক্ষেত্রে কিন্তু আমার প্রতিবেশীর নাম আমি যখন দেখছি যে মিথ্যাভাবে, অনৈতিকভাবে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তখন কিন্তু আমার মনের মধ্যেও সেটা একটা প্রভাব বিস্তার করবে, এবং সেই প্রভাবটা কিন্তু তৃণমূল কংগ্রেসের বোতামে যাবে। সেটা কিন্তু বিজেপি থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে, এবং যারা পুরনো সিপিএম এর ভোটার, কংগ্রেসের ভোটার, সেক্ষেত্রে ভোটটা কিন্তু সুইং করে বিজেপি এবং কংগ্রেসের দিকে কিছুটা চলে যাবে, এবং তৃণমূলের জয়ের ব্যবধানকে এটা অনেকাংশে বাড়িয়ে দেবে। তুমি সংখ্যালঘু নাম বাজার কথা বললে, এই চণ্ডীতলা বিধানসভায় কিন্তু সংখ্যালঘু একটা বড় ফ্যাক্টর। অবশ্যই অধ্যুষিত এলাকা যদি দেখি, নবাবপুর, ভগবতীপুর, কুমিরমোড়া, আরো বিভিন্ন ডানকুনির বেশ কিছু ওয়ার্ড, অবশ্যই সেখানে দেখা যাচ্ছে কংগ্রেস যেহেতু প্রার্থী দিয়েছে আবু আব্বাস উদ্দিন আইনজীবী, নবাবপুরের ছেলে, তিনি আমরা দেখেছি প্রচারে বারবার দাবি করেছেন যে ভূমিপুত্র তিনি অধিকাংশ অনেক ভোট পাবেন বা তার একটা ভালো প্রভাব রয়েছে। সেক্ষেত্রে যদি কংগ্রেস ভোট কাটে, এবং যেমনটা তুমি বললে আইএসএফ যেহেতু জোট রয়েছে সিপিএম এর সঙ্গে, তাহলে আইএসএফ যদি সংখ্যালঘু ভোট কাটে, তাহলে কোথাও গেলে তৃণমূলের ভোট ব্যাংক তো না, তৃণমূলের ভোট ব্যাংকটা কিন্তু কোনোভাবেই কংগ্রেস, তৃণমূল তো সংখ্যালঘু ভোটে জিতে আসছে, এটা তো বরাবরই বলা হয়। সংখ্যালঘু মানুষ এটা পরিষ্কার করেই জানে যে তাদের হয়ে যদি কেউ গণতান্ত্রিকভাবে, সাংবিধানিকভাবে কথা বলতে পারে, সেটা হচ্ছে একমাত্র তৃণমূল কংগ্রেস। আজকে এই যে গোটা এসআইআর প্রক্রিয়াটা হলো, এবং এসআইআর প্রক্রিয়াতে আমরা দেখেছি, তুমি একটা কথা হাসিবুল্লাহ আমাকে পরিষ্কার করে বলো, সেটা হচ্ছে এই যে আন্ডার অ্যাডজুডিকেশন থেকে যাদের নাম বাদ চলে গেল, যারা ট্রাইব্যুনালের নামগুলো চলে গেল, এই ট্রাইব্যুনাল থেকে তো অনেক মানুষ সার্টিফিকেট পাবে আবার পুনরায় ভোট দেওয়ার। এইটা তো ভোটার নমিনেশন জমা দেওয়ার যে লাস্ট ডেট, সেই অবধি কিন্তু আমরা জানি ইলেকটোরাল রোলটা ফ্রিজ হয়ে যায়। কিন্তু আমরা এবারে একটা অভাবনীয়, অকল্পনীয় ঘটনার সাক্ষী থেকেছি, এগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে। কি দেখেছি? যে ভোটের দুদিন আগে অবধিও ইলেকটোরাল রোল কিন্তু পরিশুদ্ধিকরণ চলছে, কারণ ট্রাইব্যুনাল থেকে কোনো মানুষ যদি সার্টিফাইড হয় ভোট দেওয়ার জন্য, তাদের নামগুলো কিন্তু ইলেকটোরাল রোলে ঢুকে যাবে। এক্স্যাক্টলি, সুপ্রিম কোর্টের অর্ডার আছে। এই সুপ্রিম কোর্টের যে এই অর্ডারটাকে ছিনিয়ে আনার জন্য কারা লড়াই করেছিল, এই লড়াইটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে পার্টি হয়ে, সুপ্রিম কোর্টে পার্টি হয়ে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী ছিলেন শ্যাম দিওয়ান, এইটা কিন্তু তৃণমূল কংগ্রেস নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে অ্যাপিল করে এই বিষয়টা কিন্তু, এই রায়টা কিন্তু ছিনিয়ে এনেছিল সুপ্রিম কোর্টের কাছ থেকে। এবং তুমি দেখবে হয়তো কিছু হাজার না হলেও কিছু হয়তো 500 কি 600 মানুষের নাম ট্রাইব্যুনাল থেকে আবার ভোটের তালিকায় কিন্তু ফিরে এসছে। কখন ফিরে এসছে? এখন তো প্রক্রিয়া চলছে ট্রাইব্যুনালের মধ্যে। কখন ফিরে এসছে? ভোটের দুদিন আগে ফিরে এসছে। অর্থাৎ তার অর্থ কি? তার অর্থ হচ্ছে ইলেকটোরাল রোলে তাদের নামগুলো ঢুকে পড়ে। তাহলে এই যে তাদের অধিকারটা প্রতিষ্ঠিত হলো, পুনঃপ্রতিষ্ঠিত হলো, অধিকার তো তাদের আগেই প্রতিষ্ঠিত ছিল, সেটা পুনঃপ্রতিষ্ঠিত হলো। এই লড়াইটা কিন্তু তৃণমূল কংগ্রেস লড়েছে, এই লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায় লড়েছে। এটা কিন্তু সংখ্যালঘু মানুষেরা, সংখ্যালঘু কেন, আপামর গণতন্ত্রপ্রেমী মানুষেরা প্রত্যেকেই জানে। সেক্ষেত্রে খুব ভালো করেই সংখ্যালঘু বলয় যেগুলো আছে, সেই সংখ্যালঘু বলয়ের মানুষজন কিন্তু একেবারেই কংগ্রেসের উপর তারা আস্থা রাখবে না, সিপিএম এর উপরও তারা আস্থা রাখবে না, পুরো আস্থাটাই তৃণমূল কংগ্রেসের উপর রাখবে। ভোট ভাগাভাগি হবে না, একেবারেই ভোট কাটাকাটি হবে না। কংগ্রেস এবং সিপিএম যে ভোট পার্সেন্টেজটা বাড়াবে, সেটা হচ্ছে বিজেপি থেকে আসা ভোট পার্সেন্টেজটা বাড়াবে। বিজেপির ভোট পার্সেন্টেজ বাড়ার, বৃদ্ধির সম্ভাবনা একেবারেই নীল, একেবারেই শূন্য। বিজেপির ভোট পার্সেন্টেজ, ভোট শেয়ার কমবে অন্তত এই চণ্ডীতলার মাটিতে, এবং সেই পার্সেন্টেজটা সিপিএম এ খানিকটা যাবে, কংগ্রেসে খানিকটা চলে যাবে। এইটা হচ্ছে একেবারে পরিষ্কার। এবং অবশ্যই বিজেপির প্রতি একটা অ্যান্টি ইনকামবেন্সি কাজ করছে, বিজেপির এই যে মিথ্যা প্রতিশ্রুতিকে কেন্দ্র করে একটা অ্যান্টি ইনকামবেন্সি কাজ করছে। সেক্ষেত্রে বিজেপিরও কিছু ভোট, যারা 2021 সালে যে মানুষগুলো ভুল করেছিলেন, মিথ্যার ফাঁদে পা দিয়ে ফেলেছিলেন, তারা কিন্তু আবার তৃণমূল কংগ্রেসও তাদের ভোটটাকে তারা ফিরিয়ে আনবে। এই ব্যাপারে কিন্তু আমি আশাবাদী। একদম ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম অধ্যাপক প্রিয়ঙ্কর দাসের সঙ্গে। আপনারা আশা করি একটা ধারণা তৈরি করতে পারলেন যে ফলাফল কি হতে চলেছে, গোটা পশ্চিমবঙ্গে কি হতে চলেছে, এবারে গেরুয়া ঝড় নাকি আবার সবুজ বিপ্লব, নিশ্চয়ই আপনাদের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে। এবং এছাড়াও চণ্ডীতলা বিধানসভায় যেটা আমরা আলোচনা করছিলাম, সেখানে কি ফলাফল হতে পারে সেটাও নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এবং যেমনটা আমরা বলছিলাম যে আমরা যে পোল দিয়েছি, আপনারা এখনো সেই পোলে গিয়ে ভোটিং করতে পারবেন 4 তারিখে ফলাফল তার আগে পর্যন্ত। সেখানে যেটা আমরা দেখতে পাচ্ছিলাম, এই ভোট এখানে প্রায় 4000 ভোট দিয়েছে আজকে যে পোল করা হয়েছে, এবং যতক্ষণ আমরা ভিডিওর যে সময় রেকর্ড করছি তার মধ্যে দিয়ে
4000 ভোটের মধ্যে সেখানে কিন্তু দেখা যাচ্ছে বিজেপির প্রার্থী এগিয়ে রয়েছে, সেখানে 39% ভোট এবং সাথী খন্দকার 29% ভোটে, অন্যদিকে সিপিআইএম 28% ভোটে এবং আবু আব্বাস উদ্দিন মাত্র 3% ভোটে। এইরকম একটা পরিস্থিতি হয়ে রয়েছে। তবে শেষ হাসি বা অ্যাকচুয়াল কি ফলাফল হতে চলেছে সেটা কিন্তু আমরা জানতে পারবো 4 মে, এবং ততক্ষণ আপনাদেরকে এই ফলাফল জানতে এবং গণনার দিনের সমস্ত রকম আপডেট পেতে আপনাদেরকে নজর রাখতে হবে ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে সবার।